নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ চতুর্থ দফার শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে। তো এই শুনানিতে মোটামুটি তিনটে বিষয়ের ওপর আমরা দেখলাম যেরকম ফোকাস করা হলো। প্রথমটা হচ্ছে যে যে সামাজিক মাধ্যমে এখনো পর্যন্ত তা এই অভয়ার ছবি এখনো থাকছে, সেটা নিয়ে একটা রুলিং দিল কোর্ট। তারপর যেটা বলা হলো সেটা হচ্ছে আহ, এছাড়া সিবিআই তদন্ত কোন দিকে এগোবে এবং তাদের কাজে যোগদান দেওয়া নিয়ে। সেখানে সিবিআই তদন্ত এখনো এগোচ্ছে এবং আদালত বলল অনেক ভ্যালুয়েবল তারা লিড পেয়েছে। এবং কাজে যোগদান দেওয়া নিয়ে তারা বলল যে এমার্জেন্সি সার্ভিস কি চালু হয়েছে। যদি তখন ইন্দিরা জয়সিং যাদের আইনজীবী তিনি বললেন হ্যাঁ চালু হয়েছে, কিন্তু আদালত বলল না, সেখানে এমার্জেন্সি সার্ভিস বলতে ওপিডি এবং ইপিডি দুটোই চালু করতে হবে। এবার দেখার, ডাক্তারেরা বলেছেন এইটার পর তারা একটা সিদ্ধান্ত নেবেন। আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও ডাক্তারদের সিদ্ধান্ত আসেনি, এবার ডাক্তাররা কি করবেন। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের সঙ্গে এবং আইনজীবী চন্দ্রশেখর বাগের সঙ্গে। আপনাদের দুজনকেই চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার। চন্দ্রদা, আপনাকে দিয়েই শুরু করছি। যদি একটা আপনি নজরে বলতে পারেন আজকে ঠিক কি হলো, কি কি পেলাম আমরা। দেখুন, আজকে এই যে মামলা শুনানি হলো, সেই শুনানিতে কয়েকটা অ্যাসপেক্ট রয়েছে। একদম স্পেসিফিক্যালি চিফ জাস্টিস যে দুটো ইস্যুর কথা বলেছে। একটা হচ্ছে অ্যাকচুয়াল ইনসিডেন্ট টুক প্লেস, যেটা সেই ইস্যুটা। আর সেকেন্ডলি হচ্ছে ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ অ্যারোজ ইন আর্জিকর। এই দুটো অ্যাসপেক্ট নিয়ে চিফ জাস্টিস উনি বলেছেন এই ব্যাপারে যে আমরা যেটা শুনছি সেই মামলা রিলেটিং টু দিস টু অ্যাসপেক্ট। এক্ষেত্রে প্রথমে যখন শুনানি হয় তখন যেটা আপনি বলছিলেন যে এই যে উইকিপিডিয়ায় যে অভয়ার যে ছবি, সেটা আগের দিনের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে কোর্ট বলেছিল উইকিপিডিয়া থেকে তাকে সরিয়ে দিতে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ছবি, রিলস ইত্যাদি এগুলো এই মেয়েটিকে নিয়ে, অভয়াকে নিয়ে দেখানো হচ্ছে। যেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে অল ইন্টারমিডিয়ারি টু রিফ্রেন অর ক্যারি অন পাবলিকেশন অফ দি ডিসিজড। সুতরাং সেখানে কোনো রকম কোনো যদি কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোডাল অফিসার একজন, এবং তার কাছে কেউ যদি কমিউনিকেশন করে, সে তাহলে নেসেসারি অ্যাকশন হুম। নেবে সেই সোশ্যাল হ্যাঁ। মিডিয়ার সংস্থা যারা রয়েছে তাদের বিরুদ্ধে। এইটা একটা অ্যাসপেক্ট। আচ্ছা, আর একটা যেটা, সেটা হচ্ছে যে খুব মারাত্মক যেটা, সেটা হচ্ছে একটা অভিযোগ ইন্দিরা জয়সিং তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে পুলিশ ওখানে আসার আগে মেডিকেল কাউন্সিলের 4 জন ব্যক্তি, যারা উচ্চ পদাধিকারী মেডিকেল কাউন্সিলে, তারা সেখানে গিয়ে উপস্থিত, এবং হুম। তাদের নাম থাকা সত্ত্বেও তারা কিন্তু এখনো সেই পদে রয়েছেন। এবং তাদেরকে সরানোর জন্যে বা তাদেরকে অ্যাটলিস্ট আইদার তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া বা করার জন্য তারা ইন্দিরা জয় সিং এই আর্গুমেন্টটা কোর্টের কাছে করেন। এবং সেক্ষেত্রে চিফ জাস্টিস কিন্তু জিজ্ঞেস করেন স্টেট গভর্নমেন্টের, আমাদের এবারে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা যাকে এতদিন ধরে রাজ্য সরকারের তরফে আইনজীবী দেখছিলাম, কপিল সিবাল, তিনি কিন্তু আজকে অ্যাপিয়ার করেননি। রাকেশ হ্যাঁ। বেদি হ্যাঁ, অ্যাপিয়ার ছিলেন। করছিলেন। এই হুম। সেই রাকেশ বেদিকে যখন জিজ্ঞেস করেন যে অ্যাজ টু ওয়েদার এই 4 জন যাদের বিরুদ্ধে, যাদের যে নাম শোনা যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো কি তোমরা কোনো স্টেপ নিয়েছো বা তাদেরকে সরিয়ে দিয়েছো সেই ব্যাপারে, তখন রাজ্য সরকারের রাকেশ বেদিজি কোর্টের কাছে বলেন যে জুনিয়র ডক্টররা যখন চিফ চিফ মিনিস্টারের কাছে যান, সেখানে গিয়ে তারা কিন্তু পুলিশ কমিশনার এবং হেলথ ডিপার্টমেন্টের 2 জন অফিসারদের সমস্ত সরানোর জন্য বলা, এবং অ্যাকর্ডিংলি আমরা তাদের সরিয়ে দিয়েছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে নাম যাদের শোনা যাচ্ছে সেই ব্যাপারে তারা এখনো কিছু বলেনি বা তাদের এখনো সরানো হয়নি। সেক্ষেত্রে কোর্ট বলে যে যারা যারা এই ব্যাপারে রয়েছে, সিবিআই, স্টেট গভর্নমেন্টের লয়ার বলেন যে সিবিআই এর কাছে যদি কোনো সেরাম তথ্য থাকে, সেই তথ্য বা সেই নাম যদি আমাদেরকে জানায়, আমরা, তারা যত বড়ই পজিশনে থেকে থাকুক,
তাদের বিরুদ্ধে আমরা নিশ্চয়ই কোনো রকম স্টেপ নেব, সেটা তাদের সরিয়েও দিতে পারি অথবা তাদের লিভেও পাঠিয়ে দিতে পারি। এখন এই রিলেটিং টু দিস আর ইন রেসপেক্ট অফ ইনভেস্টিগেশন বাই সিবিআই, যেটা হুম। সেক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তারা অনেক রকম মানে ইনভেস্টিগেশন করে এখন অনেকটা জায়গায় পৌঁছেছে, যেটার জন্য সুপ্রিম কোর্ট তাদেরকে বলেছে যে এখনই আমরা এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন পার্টের ব্যাপারে আমি কোনো কিছু ডিসক্লোজ করছি না, কেন ইনভেস্টিগেশনটা আন্ডার প্রসেস রয়েছে। সুতরাং সেই প্রসেসটা হয়ে নেক্সট দিনে আমরা যাতে ফাইনাল একটা রিপোর্ট পেতে পারি, সেটা তুষার মেহতা মিস্টার কাউন্সিলকে, সলিসিটর জেনারেল তার কাছে এটা চিফ জাস্টিস বলেন। ঠিক আছে চন্দ্রদা, নজরুলদা, আহ, কিন্তু একটা জিনিস কোর্ট যেটা বলেছে, আবার 14 তারিখ হিয়ারিং হবে এবং 10 আর কি 10 ওয়ার্কিং ডেজের মধ্যে পরবর্তী রিপোর্টটা দিতে বলেছে। কিন্তু আজকে শুনানি শুনে আপনার কি মনে হলো যে এখনো পর্যন্ত কি মোটিভ আছে, সেই মোটিভটা সিবিআই বার করতে পারলো যে এই খুনের পেছনে মোটিভটা কি, নজরুলদা? দেখুন, জজ সাহেবদের কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছিল যে সিবিআই যেভাবে তদন্ত করছেন তাতে সুপ্রিম কোর্টের জজ সাহেবরা সন্তুষ্ট, এবং একটা কথা কিছু না প্রকাশ করলেও জানা গিয়েছে যে এই যে হত্যা, ধর্ষণ এবং অন্যদিকে দুর্নীতি, এই দুটোর হুম। মধ্যে কোনো যোগ আছে কিনা এইটাও সিবিআই খতিয়ে দেখছে। তো হ্যাঁ, সেটা তো এইটা নজরুলদা যখন হাইকোর্টে হয়েছিল, হাইকোর্টটাও সেটাই বলেছিল যে দুর্নীতির সঙ্গে কোনো যোগ আছে কিনা। সেটা পরবর্তীকালে যখন সন্দীপের জামিন হলো তখন কিন্তু এই কথাটাই বলেছিল, দুর্নীতি আর এর যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। দুর্নীতির সঙ্গে আমার ব্যক্তিগত মত যোগ না থাকলে এই মহিলাকে মার্ডার করার কোনো কারণই থাকতো না। এই হুম। যখন সুপার স্বাস্থ্য ভবনে, ভিজিলেন্স কমিশনে, তারপরে অ্যান্টি করাপশনে এবং মমতার বাড়িতে গিয়ে যে দুর্নীতির মানে লিখিত অভিযোগ দিয়ে এসেছিলেন, সেগুলো যদি ঠিক সময়ে তদন্ত হতো তাহলে হয়তো এই যে আমাদের মহিলা চিকিৎসক, তার ধর্ষণ ও খুনের ঘটনা ঘটতে পারতো না। অতএব আমার মনে হয় এটা একটা খুব বড় ব্যাপার। আর একটা ব্যাপার যেটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট একদম এর আগের শুনানিতেই ডাক্তারদের হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য হ্যাঁ, রাজ্য সরকার, কথা বলেছিল এবং রাজ্য সরকার হ্যাঁ, বলেছিল যে 14 দিনের মধ্যে করে দেবে আর কি। 17 তারিখ হয়েছিল, তারপরে 14 দিন বলেছিল, কিন্তু আজকে দেখলাম তারা আরো সময় চেয়েছে। হ্যাঁ, তারা এখন আরো পুরো অক্টোবর মাস চাইছে, অন্তত অক্টোবরের 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ। তো হুম। রাজ্য সরকার, তারপরে সাগর দত্তের ঘটনাও আজকে সুপ্রিম কোর্টে আলোচিত হয়েছে, এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবরা এটা বুঝতে পারছেন যে তারা যে নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিলেন রাজ্য সরকার সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক করতে ব্যর্থ হয়েছে। এবং এই যে আবার ডেট বাড়ানো হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরা সম্পর্কে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছে যে মাত্র 26% কাজ হয়েছে, হুম। তারা 15 তারিখের মধ্যে 100% করে দেবে বলেছে। কিন্তু দেখা যাক রাজ্য সরকারের সদিচ্ছা কতটা আছে, এ ব্যাপারে আমি সন্দিহান। অতএব দেখুন, দুটো সুপ্রিম কোর্ট, নজরুলদা দুটো যুক্তি দিয়েছে। ফার্স্ট হচ্ছে বন্যা, আর দ্বিতীয় হচ্ছে টেন্ডার প্রসেস। তো আমরা যদি দেখি এই যে টেন্ডার প্রসেস, নজরুলদা আপনার হয়তো মনে আছে যে 3 দিনের টেন্ডারে আরজি করে কিন্তু ওই ক্রাইম সিনের পাশের ঘরটা ভাঙা হয়েছিল। এখন বলছে যে টেন্ডার সিবিআই এর তদন্তের জন্য হতে পারছে না বলে ঠিকভাবে করতে পারছে না, আর কি আরজি করার ক্ষেত্রে অন্তত। না না, ওই যে ডক্টরসদের রুম সেইটা করতে পারছে না। হুম। ওরা আইনজীবীরা যা বলেছে যে আমাদের সিবিআই এর পারমিশন নিতে হুম। হবে, তো সিবিআই এর আইনজীবী হুম। তখন বললেন যে 4 দিন 5 দিনের মধ্যে তো তোমরা ভেঙে দিয়েছো, তো এতদিন পরে ভাঙলে আমাদের কোনো আপত্তি নাই। হুম। তো সেটা তখন জজ সাহেবরা বললেন যে আপনারা, ওরা জানতে চাইবে, আপনারা একটা কমিউনিকেশন দিয়ে দেবেন। এইটা বোঝা গেল। দেখুন, হুম। টেন্ডার প্রক্রিয়া করতে হবে, সেটা সময় অল্প দিয়ে যদি রাজ্য সরকার চাইতে তাহলে কিন্তু হয়ে যেত। আর আপনি বন্যার কথা বলছেন, হ্যাঁ বন্যাতে কিছু অফিসার কাজে থাকেন, কিন্তু এখানে যারা টেন্ডার করাবেন এবং এগুলো লাগাবেন তারা কেউ বন্যার
ডিউটি করতে গিয়েছেন বলে আমার জানা নেই। অতএব ওটা একটা অজুহাত মাত্র। রাজ্য সরকার করেনি বা করতে পারেনি, তার জন্য একটা অজুহাত দেওয়া হয়েছে। বলুন। চন্দ্রদা, সেখান থেকে আজকে আজকে যেমন সুপ্রিম কোর্টে হয়েছে, একই সঙ্গে কিন্তু হাইকোর্টেও হয়েছে এবং লোয়ার কোর্টেও হয়েছে, শিয়ালদহ কোর্টেও হয়েছে। আমরা হাইকোর্টে কি দেখলাম, যে 1 তারিখ যে ডাক্তারদের মিছিল আছে কলেজ স্কয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত, সেটা রাজ্য সরকার প্রথমে অনুমতি দিতে চায়নি এবং বলেছিল কত লোক হবে তাদের লিখিতভাবে জানাতে। তখন বলা হয় যে আমরা কত লোক আসবে আমাদেরটা দিতে পারি, কিন্তু অন্য লোককে কিভাবে নিয়ন্ত্রণ করব? দুর্গাপুজোর সময় কি ভিড় বলা যায় কতভাবে আসবে? ফলে 5টা থেকে 8টার সময় তারা কিন্তু আবার মিছিল করার অনুমতি দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার সেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর কি আপনার কি মনে হচ্ছে, যে রাজ্য সরকার কি চাইছে যে সবাই মিলে উৎসবে ফিরে যাক, এই অবস্থায় আর কোনো মিছিল মিটিং নয়? মমতা দেখুন, এটা তো ব্যানার্জি তো অনেকদিন আগে বলেছিলেন, এবং হুম। ওনারা কিছুতেই চাইছেন না। দেখুন, যারা আন্দোলন করছেন তাদের বিভিন্নভাবে তারা হয়রানি করছেন, এবং শাসক দলের বিধায়কদের যে হুমকিগুলো দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কি সত্যিকার কি চাইছেন। কিন্তু এই বিধায়কদের বিরুদ্ধে কিন্তু শাসক দল কোনো ব্যবস্থা নেয়নি। তো তার মানে শাসক দলের যে এর অনুমোদিত নয় এটা বলা যাবে না। শাসক হুম। দল যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে বলা যেত। সেটা একটা। আর দ্বিতীয়, এখানে তো যে কোনো বিরোধী দল, সিপিএম বা বিজেপি, কোনো মিটিং করতে গেলে বা মিছিল করতে গেলেই রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না, এবং হাইকোর্টে গিয়ে তারা অনুমতি পেয়ে যাচ্ছেন। এটা হুম। রাজ্যের প্রশাসনের পক্ষে খুব লজ্জার বিষয়। কলকাতা পুলিশের চন্দ্রদা, পক্ষে এটা লজ্জা। হুম। হ্যাঁ, ঠিক না, এই জায়গায় দেখুন, চন্দ্রদাকে আমি জিজ্ঞেস করছি, চন্দ্রদা, পুলিশ কিন্তু আজকে কিন্তু বলেছে যে যখন দুর্গাপুজো হয় তখন তো কাতারে কাতারে লোক নামে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা কিভাবে জাস্টিফাই করবেন? এবং সেটা জাস্টিফাই করতে পারেনি রাজ্য। না, মানে এটা তো চন্দ্রদা খুব বলুন। স্বাভাবিক, খুব স্বাভাবিকভাবে দেখুন, যে কোনো উৎসব বলুন বা যে কোনো, আর তাছাড়া যেটা সব থেকে বড় জিনিস, সুপ্রিম কোর্ট যে পিসফুল প্রসেশনের কথা যে সুপ্রিম কোর্ট অর্ডারে বলেছিল, সেই অর্ডারটা কিন্তু এখনো সাস্টেন করা রয়েছে। সুতরাং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই কোনো রকম কোনো এই অর্ডারটাকে উইথড্র করা বা রেসিন্ড করে নেওয়া যে না, পিসফুল প্রসেশন করা যাবে না, সেটা নিয়ে কিন্তু কোনো সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দেয়নি। যার ফলে যে এই আর্গুমেন্টটাও কলকাতা হাইকোর্টে মামলার সময়, শুনানির সময় এটা বলা হয় যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, যে গাইডলাইন, যে ক্ষেত্রে একটা আমরা দেখতে পেয়েছিলাম যে কলকাতা পুলিশ কমিশনার একটা সার্কুলার ইস্যু করেছিলেন যে করে 5 জনের বেশি একসঙ্গে হুম। জমায়েত করা যাবে না। হ্যাঁ। কিন্তু সেই সার্কুলারটাকে চ্যালেঞ্জ করেও একটা দুটো মামলা হয়েছে। সেক্ষেত্রে সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্টে কোর্ট বলেছে যে এটা তো সম্ভব নয়, কারণ উৎসব চন্দ্রদা, আসছে এই যে সেখানে। ধরুন এই যে 5 জনের কথা বলা হচ্ছে, অথচ আমরা দেখলাম আমরা যখন করছি রবিবার দিন ধর্মতলা চত্বরে বিশাল মিছিল হয়েছে। আর কি, যে অর্ডার আমি দিই সেই অর্ডারের তারপরে যদি কেউ ভায়োলেট করে তাকে যদি শাস্তি দিতে না পারি, এই অর্ডারের মানে কি চন্দ্রদা? না, না, প্রথম কথা, এই অর্ডারটা যেটা ইস্যু করেছিল পুলিশ কমিশনার, উনি নিজে পুলিশ কমিশনার অফ ক্যালকাটা হয়ে উনি বলছেন সারা রাজ্যে এই অর্ডারটা এফেক্ট আসবে। ওনার কিন্তু রাজ্যের আহ, সারা সারা পশ্চিমবঙ্গে অর্ডার দেওয়ার কোনো এখতিয়ার নেই। উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছিলেন ওই অর্ডারটাতে, প্রথম কথা। দ্বিতীয়ত, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কলকাতা ইন রিলেটিং টু ক্যালকাটা উনি এটা এফেক্ট দেওয়ার জন্য বলেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা বলেছেন সেটা হচ্ছে হোল ওয়েস্ট বেঙ্গল। এবং এটা অলরেডি কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, এবং মামলায় কিন্তু কলকাতা হাইকোর্ট অলরেডি অর্ডার দিয়েছে যে এটা ইট ক্যানট বি গিভেন এফেক্ট। সুতরাং সেটা কোর্টকে স্যাটিসফাই করতে বলেছে স্টেট গভর্নমেন্টকে। হুম। সেটা স্টেট গভর্নমেন্ট কোর্টকে স্যাটিসফাই করবে কলকাতা হাইকোর্টকে, সেটা পেন্ডিং রয়েছে। এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আরেকটা অ্যাসপেক্ট যেটা মামলার জন্য শুনানির সময় যেটা বলা হয়, সেটা হচ্ছে যে একটা ইন্ট্রা স্টেট মাফিয়া রাজ ডাক্তারদের, হুম। সেটার ব্যাপারেও যে তুলে ধরা হয়। সেক্ষেত্রে তখন কিন্তু চিফ জাস্টিস বলেন, আমি অ্যাট দিস স্টেজ আমি আরজি করটা নিয়ে ভাবছি, আর তোমরা যদি ইফ ইউ হ্যাভ এনিথিং, প্লিজ গিভ আ ডিটেল টু দি ইয়ে কমিটির কাছে, যে টাস্ক ফোর্স যে কমিটি আছে সেই হুম। কমিটির কাছে। এই টাস্ক ফোর্স যখন ওঠে, সেক্ষেত্রে তখন আবার ইন্দিরা জয়সিং তখন একটা প্রচন্ড রকম ভাবে আর্গুমেন্ট করে যে যেহেতু
এই টাস্ক ফোর্সের যারা মেম্বার রয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল কোনো রকম রিপ্রেজেন্ট করেনি। ওয়েস্ট বেঙ্গলকে থেকে কাউকে একটা রিপ্রেজেন্ট করার জন্য বলে, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার সেটাকে নাকচ করেছে। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলছে যদি আমি ওয়েস্ট বেঙ্গলকে থেকে রিপ্রেজেন্ট করতে বলি তাহলে আমার প্রত্যেকটি রাজ্য থেকে রিপ্রেজেন্ট করার কথা বলতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট এটা এটা বলেছে যে ইয়েস ইট ইজ রিলেটিং টু ওয়েস্ট বেঙ্গল, আমি এটা বুঝছি, কিন্তু যদি তোমাদের যা বক্তব্য সেই বক্তব্য তোমরা ওই ইয়ে কমিটির কাছে রাখো, টাস্ক ফোর্সের কাছে রাখো, টাস্ক ফোর্স তোমাদের হিয়ারিং করে যদি তারপরে মনে করে যদি কিছু, তখন তুমি নেক্সট হিয়ারিং এর সময় তুমি বলো, তখন আমি আই উইল ডিসাইড অন দ্য নেক্সট ডে। এবং এই 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 অ্যাসপেক্ট গুলো কিন্তু যে আজকে যেভাবে ইনভেস্টিগেশন পার্টে, অভয়ার ইনভেস্টিগেশন পার্টে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দেয়নি। তার কারণটা হচ্ছে এখন এই স্টেজটাতে এখন একটা শেপ নিচ্ছে, এখন সিবিআই একটা শেপ নিচ্ছে ইনভেস্টিগেশনটা। সুতরাং এই ইনভেস্টিগেশনটা যখনই আমি ডিসক্লোজ করব, এর আগের দিন যেটা সুপ্রিম কোর্ট বলেছিল, আমি যখনই যদি অর্ডার শিটে তার রিফ্লেকশন দিই তাহলে সেটার কিন্তু একটা আদার এফেক্ট দেখা যাবে, মানে যারা এর মধ্যে ইনভলভ তারা হয়তো কোনো রকম স্টেপ নিয়ে নেবে বা কিছু ইত্যাদি। সুতরাং এখন কিন্তু যেটা হ্যাঁ বলে দিন, চন্দ্রদা বলে দিন। বলুন, না আপনি শেষ করুন, আমি তবে নজরুলদাকে জিজ্ঞেস করবো, আপনি শেষ করুন। সেই অ্যাসপেক্টটা যেটা, সেটা হচ্ছে যে আজকে যেটা আমাদের শিয়ালদা কোর্টেও যে মামলা শুনানি হয়েছে, সেই শুনানির ক্ষেত্রেও কিন্তু আজকে যখন আবার সন্দীপ ঘোষকে জেরা করার জন্য পুলিশ কাস্টাডি নেওয়ার জন্য চেয়েছিল, সেক্ষেত্রে তারা অপোজ করে। তার কারণ তারা বলে যে সন্দীপ ঘোষের আইনজীবীরা বলে যে যখন এর আগে যারা যখন কাস্টাডিতে ছিল তখন তাকে কোন রকম জেরা করা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই অ্যাসপেক্টে এখন সুপ্রিম কোর্টের আজকে শুনানি হয়েছে, দেখা যাক। আমরা অর্ডার শিটটা আপলোড হলে আমরা আরেকটু ভালোভাবে বোঝা যাবে। নজরুল আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আজকে কিন্তু একমাত্র হিয়ারিং এ নাম এলো হচ্ছে দেবাশিস সোম, যিনি ফরেন্সিক ওখানে ছিলেন, এবং দেবাশিস সোমকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, হসপিটালে ভর্তি আছেন, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এক বিচারপতি করলো যে দেবাশিস সোমকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এর আগে আমরা দেখেছিলাম অপূর্ব বিশ্বাসকে বারবার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেটা কিন্তু ওই পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে এবং সুরতহাল রিপোর্টটা নিয়ে। আপনি এর থেকে কি কোনো কনক্লুশন ড্র করতে পারছেন দেবাশিস সোমের কথা কেন বলছেন? দেখুন, অপূর্ব বিশ্বাসকে বারবার জিজ্ঞাসাবাদ করায়, যেমন একটা কথা উঠে এসেছে যে কাকা পরিচয় দিয়ে যে কাউন্সিলর, যিনি আগে সিপিএম এর কাউন্সিলর ছিলেন, পরবর্তীকালে তৃণমূলে জয়েন করেছেন, এখন স্থানীয় এমএলএ এর খুব কাছের লোক, তিনি বলেছিলেন যে যদি আজকের মধ্যে পোস্টমর্টম না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেবেন। তো ধরুন এটা সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু যিনি এই ফরেন্সিক টিমের প্রফেসর ছিলেন, করেছেন ময়না তদন্ত, তিনি বলেছেন এটা। আচ্ছা, আর দেবাশিসের ব্যাপারটা আরো গুরুত্ব পাচ্ছে এই জন্য যে দেবাশিস ওই ফরেন্সিক মেডিসিনের লোক, এবং গণমাধ্যমে বিভিন্ন যা দেখিয়েছে তখন তিনি আরজিকের কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না, ওই ডাক্তারদের যে রিক্রুটমেন্ট বোর্ড আছে তার সঙ্গে কোথাও পোস্টিং ছিলেন, অর্থাৎ তার আরজি করে থাকার কোনো কথাই ছিল না, কিন্তু তিনি এখানে ছিলেন। যেমন এনআরএস এর যে ফরেন্সিকের যে মৌলিক ব্যানার্জি বলে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে জয়েন করেছিলেন, সে অর্ডারটা দিয়েছিল কিন্তু এই আরজি করের এমএসভিপি, তার কোনো এখতিয়ার নেই তাকে এর সঙ্গে যুক্ত করার। তো সেই রকম যে তিনি কেন এখানে এসেছিলেন, এবং তিনি যেহেতু এই ফরেন্সিক মেডিসিন বিভাগের দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আপনারা জানেন যে তারপর তিনি একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান। তারপর কি হয়েছে আমরাও জানি না, আজকে সুপ্রিম কোর্টে মামলা উঠেছে, হয়তো এরপর সিবিআই আবার তাকে খোঁজ করে বের করে জিজ্ঞাসাবাদ করবে বা তার যে ভূমিকা সেটা নিয়ে খোঁজ খবর নেবেন। এবং যারা সেখানে পুলিশে পৌঁছানোর আগেও যারা পৌঁছে গেছিলেন, যারা মেডিকেল কাউন্সিলের লোক, তারা সেখানে কেন গিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু তদন্ত সত্যিই হওয়া দরকার। যাদের ওখানে বলুন বলুন, যেটা নজরুলবাবু বললেন যে কথাই ছিল না,
তারা হুম। কেন ওখানে গিয়েছিলেন, কার কথায় গিয়েছিলেন, এটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া দরকার। বলুন। চন্দ্রদা বলুন। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে কিন্তু ওই 4 জনের ব্যাপারে সুপ্রিম কোর্ট আজকে হুম। রাজ্য সরকারের আইনজীবীকে জিজ্ঞেস করেছে যে এই যে 4 জন যাদের নাম শোনা যাচ্ছে, এবং যেখানে ইন্দিরা জয়সিং বললে যে পুলিশ আসার আগে তারা পৌঁছে গেছে হুম। ঘটনা স্থলে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা সেই ব্যাপারে কিন্তু রাজ্য সরকারের আইনজীবী বললেন যে আমরা এখনো এটার ব্যাপারে জানি না। তিনি ঘুরিয়ে তখন বললেন যে যারা জুনিয়র ডাক্তাররা যখন চিফ মিনিস্টারের বাড়ি গেছিলেন সেখানে যাদের সরানোর জন্য বলেছেন আমরা তাদের সরিয়ে দিয়েছি। হুম। এবং তখন সিবিআই কে চিফ জাস্টিস বলেন যে সিবিআই যদি আমাদের রাজ্য সরকার বলেন যে সিবিআই যদি যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে বলে নাম শোনা যাচ্ছে তাদের নাম যদি আমাদেরকে জানায়, হ্যাঁ, বলতে আমরা তখন তাদের বিরুদ্ধে স্টেপ নেব। স্টেপ হ্যাঁ। নেব। আজকে আমাদের আর সময় নেই, আমাদের এখানেই দাড়ি টানতে হবে। আবার 14ই অক্টোবর শুনানি হবে। আজকে চতুর্থ দফার শুনানি হলো, পঞ্চম দফার শুনানি। আর কি এই এক একটা শুনানি হচ্ছে, কোটি কোটি বাংলার জনগণ আমরা আহ, সবাই মিলে লাইভ স্ট্রিমিং হোক, টিভি হোক, বা সবার দিকে তাকিয়ে থাকছি এরপর কি এরপর কি। তো জানা নেই যেভাবে তদন্ত হচ্ছে, যেভাবে তদন্ত এগোচ্ছে, যে অভয়ার যারা প্রকৃত খুনি, যারা প্রকৃত ধর্ষক, তারা কবে বিচার পাবে। কিন্তু ওই যে সুপ্রিম কোর্ট বলল যে ওই আশাতেই আমরা, বলা হয় আশায় বাঁচে চাষা, আমাদের পশ্চিমবঙ্গবাসীও আমরাও বেঁচে আছি। আমরাও আশ্বাস রাখছি যে অভয়ার জাস্টিস হবেই, কারণ তারা বলছে যে গুরুত্বপূর্ণ লিড পেয়েছে এবং তারা তদন্তে সন্তুষ্ট, তদন্ত ঠিকভাবে এগোচ্ছে। চলুন আমরাও দেখি যে পরের শুনানিতে কি হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, নজরুলদা আর চন্দ্রচের দা। নমস্কার।